আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের অনার্স প্রথম বর্ষের খুবই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নন মেজর পদার্থ বিজ্ঞান এক। ভাই সবাই এই সাবজেক্টটা ভয় করে। তো আমরা ইতিমধ্যে এই সাবজেক্টের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করেছি, যেখান থেকে প্রত্যেক বছরে 10 মার্ক কনফার্ম থাকে। তো আজকেও সেম একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নাম্বার 2। এই অধ্যায়ের নাম হলো কাজ, শক্তি এবং ক্ষমতা। এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই সহজ। তবে এই অধ্যায় থেকে আমরা মিনিমাম প্রত্যেক বছরে 10 মার্ক কমন পাই। মিনিমাম, হয়তো দুই এক একটা বছর মিস্টেক যাইতে পারে, তবে প্রত্যেক বছরে মিনিমাম 10 মার্ক কমন থাকে। তো 10 মার্কের সিস্টেমটা কেমন ভাইয়া? মানে এখন তো 10 মার্কের সিস্টেমটা হলো, ছোট যদি একটা উপপাদ্য হয় তাহলে ক নাম্বারে থাকবে উপপাদ্য উপপাদ্য আর খ নাম্বার থাকবে গাণিতিক সমস্যা বা ম্যাথ প্রবলেম। ওকে, অথবা একটা ক নাম্বার দিয়ে বড় একটা তোমাদের উপপাদ্য দিতে পারে। তো এইভাবে এই অধ্যায় থেকে প্রশ্ন এসে থাকে। তাহলে অবশ্যই আমাদের বেসিক থেকে শিখতে হবে। ওকে, অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো আর ক্লাসটা মনোযোগ সহকারে করো এবং নোট করো। এবং আমি যা তোমাদের প্র্যাকটিস দিব, তোমরা সেই প্র্যাকটিস গুলো করে আমাকে অবশ্যই জমা দিবে আমাদের গ্রুপে, ঠিক আছে? তাহলে ভাইয়া শুরু করি। ওকে ওকে তাহলে কাজ, শক্তি ও ক্ষমতা এই অধ্যায়ের আমরা কিভাবে পড়বো একটু তোমাদের ম্যাপটা দেখায় দেই। ম্যাপস, দেখো প্রথমে আমরা বেসিক শিখবো। কি শিখবো? বেসিক শিখবো। তারপর তারপর আমরা কি দেখবো? তারপরে আমাদের যে সাধারণ যে জেনারেল প্রবলেম গুলা, সাধারণ সমস্যাগুলো সমাধান করব। সাধারণ সমস্যা সমাধান, এটা ভাইয়া টপিকস এর পরে সমস্যা সমাধানগুলো করা হবে। আর গ নাম্বার হলো বোর্ড প্রশ্ন সমাধান। বোর্ড প্রশ্ন প্রশ্ন বোর্ড প্রশ্ন সমাধান বলতে বোঝাচ্ছে এখানে যেগুলো জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড পরীক্ষা আসছে, এগুলো সমাধান করা হবে। এক্সট্রা কিছু করা হবে ওকে, তাহলে এই যে আমাদের ম্যাপসটা ভাইয়া, আমরা এটা এই হিসাবে সামনে এগিয়ে যাব। তোমরা অবশ্যই আমাদের ক্লাসটা মনোযোগ সহকারে করবে। আর যারা এখনো আমাদের পেইড কোর্সে ভর্তি হও নাই, বেসিক থেকে শিখতে চাইলে অবশ্যই পেইড কোর্সে ভর্তি হবে। এই ক্লাসটাও ইউটিউবে ফ্রি থাকবে। ওকে, তাহলে আমরা নেক্সট যাই। দেখো, আমাদের নেক্সট টপিক হলো কাজ। আমাদের চ্যাপ্টারটার নামই হলো কাজ, শক্তি ও ক্ষমতা। তো আমরা প্রথম টপিকসটা নিয়েছি কাজ। তাহলে কাজ কাকে বলে ভাইয়া? আমরা যদি আমরা যদি সারাদিন, এখানে মনে করো একটা দেওয়াল আছে, ঠিক আছে? এখানে একটা দেওয়াল আছে। এই দেওয়ালকে তুমি যদি সারাদিন শক্তি প্রয়োগ করো, সারাদিন যদি তুমি বল প্রয়োগ করো, এই দেওয়ালটা যদি না সরে এখান থেকে, বা দেওয়ালটা যদি না ভেঙে যায়, বা দেওয়ালটা যদি এখান থেকে সামনে যদি না যায়, তাহলে ভাইয়া তোমার কিন্তু কোনো কাজ হয় নাই। কিন্তু তুমি একটা বস্তুকে, যেমন একটা বল আছে, বলকে তুমি একটা বল প্রয়োগ করলে, এফ বল প্রয়োগ করলে, কিন্তু বলটা এখান থেকে সরে গিয়ে কোথায় আসলো? এই জায়গায় আসলো। এই সরণটা ঘটছে এস পরিমাণ। সরণ বলতে স্থানের পরিবর্তন ঘটছে। তাহলে যদি তার পরিবর্তন ঘটে, স্থানের যদি পরিবর্তন ঘটে, যদি এস পরিমাণ যদি সরে যায়, বা কোনো জায়গা থেকে যদি সরে আরেক জায়গায় চলে যায়, তখন আমরা বলবো এখানে কাজ হয়েছে। তখন বলবো কি, এখানে আমাদের কাজ হয়েছে। তাহলে এখন আমাদের কাজের সংজ্ঞাটা আমরা শিখি। দেখো, সাধারণ ভাষা আমাদের কিন্তু কাজ হয় না, এটা কোনো কাজ হয় না। যদিও তোমার কষ্ট হয়েছে, কিন্তু আমাদের বিজ্ঞানী মানে সায়েন্সের ভাষায় এটা কাজ হয় না। কাজ হয়েছে কোনটা? কাজ হয়েছে এটা। তাহলে মনে থাকবে অবশ্যই। তাহলে দেখো সংজ্ঞাটা দেখো, কোন বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, বল প্রয়োগের ফলে যদি বস্তুর স্মরণ ঘটে, তাহলে বল ও বলের অভিমুখে স্মরণের উপাংশের গুণফলকে আমরা কাজ বলবো। এই যে ভাইয়া একটা এক্সট্রা কথা চলে আসছে, স্মরণের উপাংশ। আচ্ছা, তাহলে দেখো ভাইয়া, আমি এই জিনিসটা এখানে আর একটু সুন্দর করে অঙ্কন করি। তো মনে করো এখানে তোমার একটা বস্তু আছে, ঠিক আছে? এখানে একটা বস্তু আছে, তুমি এফ বল প্রয়োগ করছো এই বস্তুর উপর। এফ বল প্রয়োগ করলে এখন এখান দিকেও করতে পারো, এই দিক থেকেও বল প্রয়োগ করতে পারো, এই দিক থেকেও বল প্রয়োগ করতে পারো, আবার সোজা 90 ডিগ্রি অ্যাঙ্গেলেও নিচ থেকে বল প্রয়োগ করতে পারো। এখন কোন দিক থেকে বল প্রয়োগ করতেছো সেটা মানে ম্যাটার না, ম্যাটার হচ্ছে কোথায় বলের সরণটা কোন দিকে যাচ্ছে। তুমি যদি এই দিক থেকে বল প্রয়োগ করো, তাহলে বলটা সোজা চলে যাবে এই দিক বরাবর। যদি তুমি এই দিক থেকে যদি বল প্রয়োগ করো, তাহলে বলটা চলে যাবে এই দিক বরাবর।
তুমি যদি এই দিক থেকে বল প্রয়োগ করো বলটা চলে যাবে এই দিক বরাবর, তুমি যদি সোজা বল প্রয়োগ করো তাহলে বলটা চলে যাবে কোন দিক বরাবর, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এই যে বলটা যে যাচ্ছে, বলের যে সরণ ঘটতেছে, এই বলের সরণটা কোন দিকে যাচ্ছে, কত উপাংশে যাচ্ছে। উপাংশ বলতে আমরা কি বুঝি দেখো, এরকম যদি কোনো একটা বস্তু থাকে, এটা যদি এক্স অক্ষ আমরা যদি কল্পনা করি, এটা যদি ওয়াই অক্ষ কল্পনা করি, তাহলে এই বস্তুটা বা এই যে এখানে যে ভেক্টরটা আছে এটার উপাংশ আছে, এই উপাংশটা এই দিক বরাবর এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করছে, এক্স অক্ষ বরাবর একটা উপাংশ, সেটা হলো আর কস থিটা, এটা যদি থিটা হয়। আর ওয়াই অক্ষ বরাবর একটা থিটা আছে, সেটাকে বলা হয় আর সাইন থিটা। ওকে, তাহলে এটা উপাংশ। তাহলে ভাইয়া আমরা এখানে লম্ব উপাংশ অর্থাৎ আর সাইন থিটাটা বা সাইন থিটা যে উপাংশটা, এটা আমরা নিব না কাজের ক্ষেত্রে, আমরা সবসময় কি কস থিটাটা নেব। এখন ভাইয়া এফ বল প্রয়োগ করলা, সরণ যদি এস হয়, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশটা কত হবে, এস কস থিটা। বুঝতে পারছো কেন আমরা নিব না? উপরের দিকে আমাদের সরণ হয় না, কারণ তুমি যখন যেদিকে বল প্রয়োগ করবে বলের সোজা বরাবর হয় সোজা যাবে, না হয় বিপরীত দিকে আসবে, কিন্তু লম্ব দিকে কখনোই বল যায় না, বা লম্ব দিকে কখনোই বস্তু সরণ ঘটে না। এই জন্য আমরা লম্ব উপাংশটা আমরা নিব না, আমরা সবসময় কি নিব, কস থিটাটা নেব। তাহলে এই জন্যই আমাদের বলা হয়েছে যে বলের অভিমুখে, বলের এটা বিপরীত দিক, তুমি বল এখানে প্রয়োগ করতেছো, বলে অভিমুখে কোন দিকে, কস থিটা বরাবর যাবে, অর্থাৎ ভূমি বরাবর যে উপাংশটা হয়। তাহলে বলের অভিমুখে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। এখন ভাইয়া সরণের উপাংশ কি, এস কস থিটা, এস কস থিটা। তাহলে আমাদের বল কি, বল এবং সরণের উপাংশের গুণফলকে আমরা কি বলবো, কাজ বলবো। তাহলে কাজ এখান থেকে আমাদের, আমরা কি জানি, আমরা হলো এ ডট বি ইজ ইকুয়াল টু কি জানি ভাইয়া, এ বি সাইন থিটা জানতাম আমরা, সরি এ বি কস থিটা জানতাম আমরা, এবি কি কস থিটা জানতাম না আমরা। তাহলে এখন দেখো এটাকে কি বলা হয়, এটাই হলো ডট গুণ, এটা কি ডট গুণ না, এ বি কস থিটা এটা ডট গুণ না, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটা ভেক্টর না, এটা তো মান, এটাও মান, তাহলে এটাকে আমরা লিখতে পারি এফ ডট এস লিখতে পারি যদি ভেক্টর দিয়ে লিখতে চাই। ওকে, তাহলে ভেক্টর দিয়ে লিখতে চাইলে আমরা কি লিখতে পারবো, এফ ডট এস। তাহলে ভাইয়া দুইটা দুইটা রাশির গুণফল আমাদের কি হয়, স্কেলার হয় না, দুইটা ভেক্টর রাশির গুণফলকে আমরা কি বলি, স্কেলার মান পাই বা স্কেলার বের হয়। তাহলে এই যে কাজ বা এফ এস কস থিটা বা এফ, এই জিনিসটা একটা স্কেলার মান, স্কেলার মান, তাহলে স্কেলার মান না, তাহলে এটা একটা স্কেলার রাশি, তাহলে কাজ একটা কি, কাজ হলো স্কেলার রাশি। আমার কথা কি ক্লিয়ার, তোমরা বুঝতে পারছো, কাজ কি একটা স্কেলার রাশি। তাহলে কাজের এককটা কি ভাইয়া, কাজের একক হলো, বলের একক কি নিউটন, আর সরণের একক কি মিটার, তাহলে এর একক হলো নিউটন মিটার। আমরা একটু কালিটা চেঞ্জ করে নেই, দেখো কাজের একক কি ভাইয়া, নিউটন মিটার, দেখো এখানে দেওয়া আছে নিউটন মিটার। আর আরেকটা একক আছে ভাইয়া, আর একটা একক কি, এটা একক হলো জুল, এটাকে জুলও বলা হয়। তাহলে আমরা কখন জুল বলবো, আমরা সবসময় এসআই এককটা বলবো, এসআই একক হলো জুল। তাহলে কাজের এসআই একক জুল, কাজের একক একক জুল, এটাকে ইংলিশে লেখা হয় জে ও, জে ও ইউ, জে ও ইউ এল ই জুল, জে ও ইউ এল ই জুল, ঠিক আছে। এটাকে শর্টকাটে জে দ্বারা প্রকাশ করা হয়, যেন মনে থাকে। তাহলে কাজের এসআই একক কি জুল, আর সাধারণ একক হলো নিউটন মিটার। নিউটন মিটার কি, এফ এর একক নিউটন আর এস এর একক হলো মিটার, এই জন্য নিউটন মিটার। ওকে, তাহলে মাত্রাটা কি, তাহলে মাত্রাটা দেখবো না আমরা, মাত্রা কি ভাইয়া, তাহলে মাত্রাটা দেখো, কাজের মাত্রা কি, কাজের মাত্রা হলো, কাজের মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স টু, কাজের মাত্রা কি এম এল স্কোয়ার টি ইনভার্স টু। তাহলে আমাদের মাত্রা একক সবকিছু কিন্তু ক্লিয়ার। তাহলে কাজের, কাজ সংক্রান্ত যদি ম্যাথ কখনো আসে, তাহলে অবশ্যই আমরা ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা ভেক্টর ফরম্যাটে থাকলে, দুটা যদি মনে করো বলও ভেক্টর ফরম্যাটে দেওয়া আছে, সরণও ভেক্টর ফরম্যাটে দেওয়া আছে, কারণ দুটাতে ভেক্টর রাশি, তাহলে অবশ্যই আমরা এফ ডট এস করবো, তাহলেই কিন্তু আমাদের কাজ ক্লিয়ার। ওকে,
তাহলে আমরা নেক্সট পেজে চলে যাই, আমরা দেখি নেক্সট পেজে কি আছে আমাদের। আচ্ছা, তাহলে আমি একটা উদাহরণ দিতে পারি। দেখো, মনে করো এরকম একটা দেওয়া আছে, মনে করো কোনো বস্তুর উপর আমরা বল প্রয়োগ করছি, মনে করো 50 নিউটন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলাম এবং সরণ হয়েছে মনে করো 5 মিটার, 5 মিটার সরণ হয়েছে, তাহলে এর কাজ কত হবে? ডব্লিউ ইজ ইকুয়াল টু 50 × 5, মানে 5×5 = 25, 250 জুল, 250 জুল কাজ হয়েছে। এগুলো হলো শর্টকাট, এগুলো হলো ছোটখাটো ম্যাথ, ঠিক আছে। এখন মনে করো এরকম আছে যে কোনো বস্তুর উপর তুমি 50 নিউটন বল প্রয়োগ করছো, সে 30 ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে কি হয়েছে, 30 ডিগ্রি কোণে 5 মিটার সরণ হয়েছে, সরণ হয়েছে। তাহলে এটার কাজ কি হবে? তখন তুমি কাজ ইজগুলো লিখবা যে এফ এস কস থিটা। এফ এর মান কত ভাইয়া? 50 নিউটন, এস কত? 5, কস 30 ডিগ্রি। ওকে, কস 30 ডিগ্রি, তার মানে এখান থেকে আসতেছে 50 × 5 × cos 30 ডিগ্রি মান কত? cos 30 ডিগ্রি মান √3/2। এটা ক্যালকুলেশন করে দেওয়া আসে, তাই হলো অ্যান্সার। আর এটা দিয়ে এটা বোঝাচ্ছে এখানে বলটা সোজাসুজি গেছে, অর্থাৎ বল এবং সরণ যেটা ঘটছে এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণে, অর্থাৎ cos 0 মানে 1। এটাও এখানেও আছে, এখানে আমরা cos, এখানে আমরা cos 0 ডিগ্রি ইউজ করছি। cos 0 মানে কত? 1 হয়, এই জন্য 50 আর 5 গুণ করলে 250 নিউটন। ওকে, তাহলে আশা করি তোমরা কাজ সম্পর্কে ক্লিয়ার হয়েছে, এখানে আর কোনো ভেজাল থাকার কথা না। আচ্ছা, আরেকটা দেখা যায়, মনে করো এখানে এফ এর মান দেওয়া আছে ভেক্টর ফরম্যাটে, মনে করো 2i + 3j + 5k দেওয়া আছে, এটা নিউটন। একটা দেওয়া আছে এস, এস দেওয়া আছে মনে করো i + 2j + 3k, এরকম মনে করো মিটার, এটা দেওয়া আছে। তাহলে এখন তোমাকে কাজ বের করতে গেলে অবশ্যই এফ ডট এস করতে হবে, মানে এফ আর এস এর ডট গুণন করতে হবে। তার মানে কি হতো? 2 যোগ 3 × 2 = 6 যোগ 3×5 = 15, তাহলে কত? 6×8 8, 8×5 তার মানে 23, 23 জুল। ওকে, 23 জুল। তাহলে ভাইয়া এইভাবে আমরা অনেকগুলো উপায়ে, বা আমরা সবগুলো, যতগুলো উপায় আছে কাজ বের করার, সবগুলো আমরা দেখে ফেললাম। ওকে, কোনো সমস্যা থাকার কথা না। এবার আমরা নেক্সট পেজে যাই। এবার আমরা দেখবো যে কাজ হওয়া না হওয়ার কারণগুলো। আমরা কিন্তু প্রথমের দিকে একটু আলোচনা করেছিলাম যে কাজ কেন হবে না বা কাজ কখন হয় না। তো আমরা এখন একটু দেখবো যে প্রথমে 1 নাম্বার দেই। দেখো 1 নাম্বারে দেখো যে কাজ না হওয়ার কারণ, কাজ কেন হয় না। তো উদাহরণ কিছু দেই, যেমন পৃথিবী, পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরতেছে, পৃথিবী ও সূর্যের ঘূর্ণন, এটা কেন হয় না ভাইয়া? এটা কেন হয় না? দেখো আমি একটু উদাহরণ দেই। মনে করো এখানে একটা সূর্য আছে, তাই না? এটাকে ধরলাম সূর্য, কারণ পৃথিবী কি সূর্যকে কেন্দ্র করে তো ঘুরতেছে, তাই না? মনে করো এইদিকে ঘুরতেছে, এটা হলো এখানে আছে কি পৃথিবী, এটা কি সূর্য। তাহলে পৃথিবী আর সূর্য, তাদের মধ্যবর্তী একটা আকর্ষণ বল আছে না? তাদের মধ্যবর্তী একটা আকর্ষণ বল আছে, আছে কি না? এখানে মনে করো আর্থ আছে, আর্থ, যেখানে যাক না কেন তাদের মধ্যে একটা আকর্ষণ বল আছে। তাদের আকর্ষণ বলের কত, মানে মধ্যবর্তী কোণ কত ভাইয়া? তাদের আকর্ষণ বলের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি না? সবসময় তার 90 ডিগ্রি। কারণ কি? সে যখন ঘুরতেছে, সে এই দিক বরাবর তার যাওয়ার কথা ছিল, সে এই দিক বরাবর না যায়, সে কোথায় যাচ্ছে? এই দিক বরাবর যায়, মানে এইদিকে একটা, দেখো দেখি এইদিকে একটা তুমি যদি স্পর্শক অঙ্কন করো, তাহলে এই দিক বরাবর না, এই স্পর্শকের সাথে তাদের মধ্যবর্তী কোণ, অর্থাৎ যে আকর্ষণ বল মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি না? তাহলে তুমি যখন এখানে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস 90 বসাবে, কস 90 মান কত? 0, তার মানে পুরাটা 0 হয়ে যাচ্ছে। এই জন্য ভাইয়া তুমি সারা জীবন পৃথিবী যদি সূর্যের চারিদিকে ঘোরে, তবুও সে এক ফোঁটা কাজও করতে পারবে না। এটা একটা উদাহরণ গেল। 2 নাম্বার উদাহরণ দেই। দেখো, তুমি মনে করো একটা মানুষ আছে এরকম, সে, তার হাতে একটা ব্যাগ আছে, ঠিক আছে? তা আমি ব্যাগ আঁকাইতে পারতেছি না, দেখ মনে করে হাতে একটা ব্যাগ আছে, সে হাতে একটা ব্যাগ নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে। তার কি কাজ হচ্ছে? তার কিন্তু কাজ হচ্ছে না, কারণ এই ব্যাগটা কোথায় আছে ভাইয়া?
এই ব্যাগটা হলো অভিকর্ষ, অভিকর্ষ বল কাজ করতেছে কোথায়, নিচের দিকে না? অভিকর্ষ বল নিচের দিকে কাজ করতেছে, ব্যাগ এবং অভিকর্ষ বলের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে আহ হাতে হাতে ব্যাগ ব্যাগ নিয়ে হেঁটে গেলে, হেঁটে গেলেও কাজ হয় না, গেলেও কাজ হয় না। 3 নাম্বার দেখো, 3 নাম্বার হলো, মনে করো আহ পাথরকে পাথরকে দড়ি দিয়ে দড়ি দিয়ে বেঁধে ঘুরাইলে কাজ হয় না, বেঁধে ঘুরাইলে কাজ হয় না। কেন হয় না ভাইয়া? ওই সূর্যের মতো ওই কাজটা। এখানে মনে করো তুমি তুমি দাঁড়ায় আছো, এখানে তোমার হাতের মধ্যে দড়িটা আছে, আর এই মাথায় কি আছে, এই মাথায় মনে করো তোমার পাথরটা আছে, পাথরটা ঘুরতেছে এরকম বৃত্তাকার পথে ঘুরতেছে, বৃত্তাকার পথে ঘুরুক, কিন্তু এর আকর্ষণ বলটা কোথায়, কেন্দ্রের দিকে আকর্ষণ বল, কেন্দ্রের দিকে আকর্ষণ বল, কেন্দ্রের দিকে এখানে তুমি যদি একটা স্পর্শ গমন করো, তাদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি হয়। তাহলে এখানেও সেম, এখানেও সেম, cos 90 ডিগ্রি মান হলো 0। তাহলে এই জন্য কাজ হয় না ভাইয়া। আমরা কিন্তু কাজ হওয়া না হওয়ার কারণগুলো একটু দেখে ফেললাম। ওকে, তাহলে এখন আমাদের কয়েকটি বিশেষ ক্ষেত্র আছে, এগুলা নিয়ে একটু আমরা জানবো। দেখো, এগুলা নিয়ে একটু জানবো। দেখো, আমাদের কয়েকটি বিশেষ ক্ষেত্রের কাজ, কয়েকটি আমি একটু ভাগ, কয়েকটি এখানে লিখে দেয় যে কয়েকটি বিশেষ ক্ষেত্রে কাজ। তুমি যদি ফিজিক্স না বোঝো ভাইয়া, তুমি যদি ফিজিক্স না বোঝো, আমাকে সময় দাও, আমি তোমাদের বুঝাইতে যা যা লাগে আমি তাই তাই করতেছি। এই ক্লাসটা যে করতেছি ভাইয়া, খুবই ডিপ থেকে, খুবই বেসিক থেকে করতেছি। তুমি যদি মনোযোগ সহকারে ক্লাসটা করো, এই অধ্যায় আশা করা যায়, অর্থাৎ ফিজিক্সে তোমাদের কোনো প্রবলেম থাকার কথাই না। তাহলে অবশ্যই তোমাদের ডিপ থেকে ক্লাসটা করাচ্ছে, তোমাদের করতে হবে এবং নোট করতে হবে, মাস্ট বি নোট করতে হবে। ওকে, তাহলে কয়েকটা বিশেষ ক্ষেত্রে কাজ আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা কয়েকটা দেখবো, এখানে মোটামুটি 2 থেকে 3টা দেখবো। আচ্ছা দেখি, দেখো কি আছে। 1 নাম্বার, 1 নাম্বার কি, ধনাত্মক কাজ। 1 নাম্বার কি, ধনাত্মক কাজ। ধনাত্মক কাজ কখন হবে ভাইয়া? যদি তুমি ক্রিয়া করছে বল, তুমি দেখো বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু বলের ক্রিয়ার অভিমুখে সরে গেলে, অর্থাৎ তুমি এখানে একটা বল আছে, এখানে একটা কি আছে, এখানে একটা কোনো বস্তু আছে, তুমি বল প্রয়োগ করছো, এ বল প্রয়োগ করছো, বলের কোথায় যাবে, 90 ডিগ্রি, মানে সরে গেলে আর কি। এখন বলটা এখানেও যাইতে পারে, এদিকেও যাইতে পারে, এদিকেও যাইতে পারে, অর্থাৎ 90 ডিগ্রির মধ্যে, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে যদি তাদের স্মরণ ঘটে সামনের দিকে, তাহলে ভাইয়া বলটা কি হবে, এই কাজটা কি হবে, ধনাত্মক হবে। যদি যদি স্মরণ, অর্থাৎ বস্তুর স্মরণ যদি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে ঘটে থাকে, 90 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি হওয়া যাবে না, 90 ডিগ্রি থেকে 89 ডিগ্রি পর্যন্ত যদি ঘটে থাকে, তাহলে কি হবে এখানে, বলটা কাজটা কি হবে, ধনাত্মক হবে। তাহলে যেমন আমরা একটু বলি, যেমন ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস 0 ডিগ্রি হলে অবশ্যই এফ এস হবে ধনাত্মক। মনে করো ডব্লিউ এফ এস কস 45 ডিগ্রি হলো, তাহলে এখানেও যে মানটা আসবে, এফ এস কস 45 মান কত, 1/√2, এখানে মানটা ধনাত্মক আসবে। তার মানে যদি আমরা কোনো বস্তুর উপর ধাক্কা দেই বা কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করি, বলটা যদি অবশ্যই 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, অর্থাৎ 0 সহ 90 ডিগ্রি থেকে ছোট এই কোণের মধ্যে যদি স্মরণ ঘটে, তাহলে আমরা যে কাজটা পাবো সেটা হবে ধনাত্মক কাজ। আশা করি জানো, তোমাদের মনে থাকে, এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। ওকে, তাহলে স্থিতিশক্তি হ্রাস পায় এবং গতিশক্তি বৃদ্ধি পায়, এই কথাটা তো মাথায় থাকে। স্থিতিশক্তি কি হয়, এখানে হ্রাস পায়, স্থিতিশক্তি কমে যায় এবং গতিশক্তি বৃদ্ধি পায়। তাহলে আশা করি তোমাদের ধনাত্মক কাজ নিয়ে কোনো কথা নাই। এবার আসি ঋণাত্মক কাজ। ওকে, এবার আমরা ঋণাত্মক কাজ দেখবো। দেখো, যদি বস্তুর উপর ক্রিয়ারত বলের বিপরীত দিকে বস্তুটি সরে গেলে বলের বিরুদ্ধে কাজ করছে বোঝা, অর্থাৎ কাজ ঋণাত্মক হয়। মনে করো তুমি একটা বস্তুর উপর তুমি বল প্রয়োগ করতেছো, বলটা প্রয়োগ করার ফলে বস্তুটা কোথায় গেছে, পিছনের দিকে সরে গেছে, পিছনের দিকে সরে গেছে। তুমি বল প্রয়োগ করতেছো এই দিকে, এ বল প্রয়োগ করতেছো, কিন্তু বল পিছনের দিকে বস্তুটা কি হচ্ছে, স্মরণ ঘটতেছে। এই কাজটা কোথায় ঘটে ভাইয়া, গাড়ির ব্রেক, গাড়ির
ব্রেকে এই কাজটা ঘটে। কারণ কি, তুমি গাড়িতে যখন চাপ প্রয়োগ করতেছো, ব্রেকে যখন চাপ প্রয়োগ করতেছো, তখন গাড়িটা কি থেমে যায় না? তাহলে এটা বলের বিরুদ্ধে কাজ হয়। কি হয়? বলের বিরুদ্ধে কাজ হয়। তাহলে এটার কত ডিগ্রি থাকবে? 90 ডিগ্রি থেকে, 90 ডিগ্রি থেকে বড় হবে, 180 ডিগ্রি থেকে ছোট হবে। মানে কি, এই যে এখান থেকে 90 ডিগ্রি তো হওয়া যাবে না, তাহলে তো জিরো। 90 ডিগ্রি অর্থাৎ 91 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে, 180 ডিগ্রি হওয়া যাবে না, তাহলে কত? 179। তাহলে এখান থেকে এই 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 জায়গার মধ্যে যদি কাজ হয়, অর্থাৎ বিপরীত দিকে যদি কাজ হয়, তাহলে আমরা বলতে পারবো কাজটা কি? ঋণাত্মক। এই কাজটা বেশিরভাগ আমাদের গাড়ির ক্ষেত্রে, ব্রেক ধরার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা এটা ব্যবহার করি। তাহলে অবশ্যই এটা যেন মনে থাকে, এই বলের বিপরীতে কাজ হলে স্থিতিশক্তি বৃদ্ধি পায়, মানে গাড়িটা থেমে যায় আর কি। কোনো বস্তু থেমে গেলে তার স্থিতিশক্তি বৃদ্ধি পায় না, গতিশক্তি কমে যায়। তো ওই কাজটা, ওই কথাটা এখানে বলা হয়েছে যে স্থিতিশক্তি বৃদ্ধি পায়। তাহলে মনে রাখবে কিভাবে, যে বল, বস্তুর উপর ক্রিয়ারত, বলের বিপরীত দিকে বস্তুটি সরে গেলে, তুমি বল প্রয়োগ করছো সামনের দিকে, বস্তুটা সরে যাচ্ছে পিছনের দিকে, তাহলে এটা কাজটা কি হবে? ঋণাত্মক কাজ হবে। ওকে, এই রেঞ্জটা মনে রাখতে হবে, এই রেঞ্জটা অবশ্যই মনে রাখতে হবে, কমানোর ক্ষেত্রে কাজে লাগবে। এবার আমরা আসি শূন্য বা কাজহীন বল। তাহলে শূন্য কখন ঘটে? শূন্য কখন ঘটে? দেখো, তুমি বল প্রয়োগ করে বস্তু সরণ বলের অভিমুখে সমকোণে যদি ঘটে থাকে, যদি তুমি বল প্রয়োগ করতেছো এখানে, কিন্তু বস্তুটা যাচ্ছে কোথায়? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে কত, মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি না? 90 ডিগ্রি হলে বস্তুটা কি হয়ে যাবে? cos 90 মানে জিরো। তখন কাজটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। ওকে, কথা যেন মনে থাকে, মাথায় যেন থাকে। ওকে, আচ্ছা, তাহলে এটা যেন কোথায়, থিটা ইজ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, তাহলে কাজটা কি হয়ে যাবে? কৃত কাজ শূন্য হয়ে যাবে। এবার আসি নেক্সট, আর একটা কি আছে, আর একটা হলো একাধিক বল দ্বারা কাজ। মনে করো, মনে করো এখানে একটা গাড়ি আছে তোমাদের, ধর এখানে একটা গাড়ি আছে। ওকে, তোমাদের এখানে একটা গাড়ি আছে, এখানে একটা ব্যক্তি ঠেলতেছে, এখানে একটা ব্যক্তি ঠেলতেছে, এখানে একটা ব্যক্তি ঠেলতেছে। এটা মনে করো F1, এটা মনে করো F2, মনে করো F3 বলে ঠেলতেছে গাড়িটাকে। টোটাল কৃত কাজ কত হবে ভাইয়া? টোটাল কৃত কাজ কত হবে? এই যে তুমি এই বস্তুর যে কাজটা, মানে এই যে ঠেলতেছে আর যে একটা কাজ আছে, এই যে ঠেলতেছে আর একটা কাজ আছে, এই যে ঠেলতেছে আর একটা কাজ আছে, ডব্লিউ ইজ ইকুয়াল টু, তুমি এইভাবে লিখতে পারবা যে F1 প্লাস F2 প্লাস F3 ইন্টু এস লিখতে পারবা। তাহলে এই যে টোটাল করে যে কাজটা হবে, অর্থাৎ কি বলছে, একাধিক বল প্রযুক্ত হলে ওই বলগুলির মিলিত কাজের মোট পরিমাণ, প্রতিটি বল দ্বারা কৃত কাজের যোগফলের সমান। প্রতিটি বল দ্বারা কৃত কাজের, এই বল দ্বারা তুমি যে কাজ করছো, এই বল দ্বারা তুমি যে কাজ করছো, এই বল দ্বারা তুমি যে কাজ করছো, তিনটা যোগফল করে যেটা হবে টোটাল গাড়িটার কৃত কাজ বের হবে। ওকে, এই কথাটা এখানে বলা হয়েছে। তাহলে আমাদের আশা করি একাধিক বল দ্বারা কাজ ক্লিয়ার। ওকে, এখানে আর কোনো প্রশ্ন থাকার কথা না, বা প্রশ্ন মনে হয় আশা করি নাই। এবার আমরা নেক্সট দেখি, একটু ম্যাথ প্রবলেম সলভ করে দেখো। ম্যাথ প্রবলেম কি বলছে? 150 কেজি ভরের, 150 কেজি ভর অর্থাৎ 150 কেজি ভরের একটি ব্যক্তি, মানে মানুষটার ওজন 150 কেজি, 50 কেজি একটি বোঝা নিয়ে 4 মিটার দীর্ঘ একটি সিঁড়ি দিয়ে যাচ্ছে, সিঁড়ি বেয়ে নামলো আর কি। মনে করো সিঁড়িটা এমন এমন থাকতে পারে না, মনে করো এরকম একটা সিঁড়ি দিয়ে একটা ব্যক্তি নামতেছে, কত? 150 কেজি ওজন নিয়ে, 150 কেজি ওজন নিয়ে নামতেছে। আহ ব্যক্তিটি, এক ব্যক্তি 50 কেজি বোঝা, তার হাতে ফিরে আবার কত আছে? 50 কেজি একটা বোঝা আছে। সে একটি বোঝা নিয়ে 4 মিটার দীর্ঘ একটি সিঁড়ি, এই সিঁড়িটার দৈর্ঘ্য কত? এটার দৈর্ঘ্য 4 মিটার। সেটার দৈর্ঘ্য কত ভাইয়া? 4 মিটার। 4 মিটার দীর্ঘ একটি সিঁড়ি নামলো, সিঁড়িটির দেওয়ালের সাথে কত ডিগ্রি কোণে আছে? 60 ডিগ্রি কোণে আছে। তাহলে একটু আমি অঙ্কনটা করে নেই, দেওয়ালটা কেমন হয় ভাইয়া? দেওয়ালটা এরকম হবে না? দেওয়ালটা এরকম হবে। দেওয়ালের সাথে কত ডিগ্রি কোণে আছে? দেওয়ালের সাথে, দেখো, চিত্র বুঝতে হবে ভাইয়া অবশ্যই। দেওয়ালের সাথে কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে আছে, 60 ডিগ্রি কোণে আছে। অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে আছে? অনুভূমিকের সাথেও 60 ডিগ্রি কোণে আছে। মানে এটা তো অনুভূমিক, এটা মাটি না। আমরা মনে করো সিঁড়ি না বলে যদি মই বলি, মই চিনি না আমরা? মই কোথায় লাগে দেই? মই দেওয়ালের মধ্যে লাগে দেই। তাহলে দেখো, আমরা 9-10 থেকে করে আসতেছি, ত্রিকোণমিতি অঙ্ক করেছিলাম, মই দেওয়ালের সঙ্গে লেগে দিলে কি হয়। আর বাস্তব জীবনে আমরা তো মই চিনি। তাহলে মই এখানে কত ডিগ্রি কোণে আছে? এখানেও 60 ডিগ্রি কোণে আছে। তাহলে এখানে যদি 60 ডিগ্রি কোণে থাকে, এখানে যদি 60 ডিগ্রি কোণে থাকে, আবার দেওয়ালের সাথেও 60 ডিগ্রি কোণে আছে, এখন কথা হলো ভাইয়া, দুই ক্ষেত্রে কত কাজ হবে? তাহলে আমরা দুইটার জন্য দুইটা চিত্র অঙ্কন করে নেই।
আমরা দুইটার জন্য দুইটা চিত্র অঙ্কন করে নিতে পারি। দেখো দেখি আমি একটু ক্লিন করে নেই। ওকে, তাহলে এটা একটার ক্ষেত্রে দেওয়ালের সাথে 60 ডিগ্রি কোণে আছে, আর একটা মনে করো এরকম মই আছে আমার, ঠিক আছে, এটা আর একটা মই আছে মনে করো, এই হলো অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে আছে। অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে আছে? 60 ডিগ্রি কোণে আছে। আচ্ছা, এটাকে আমি কত ধরলাম? এটাকে ও ধরলাম, এটাকে মনে করো এ ধরলাম, এটাকে আমি বি ধরলাম। সেম ভাবে এটাকে ও ধরলাম, এটাকে আমি বি ধরলাম, এটাকে আমি এ ধরলাম, ধরতে পারি না? তাহলে আমাদের দুইটা ক্ষেত্র আছে, তাহলে দুইটা ক্ষেত্রে উভয় ক্ষেত্রে কৃতকাজ নির্ণয় করো, দুইটা ক্ষেত্রে বলছি। তাহলে আমি প্রথম ক্ষেত্রে বের করি। প্রথম প্রথম ক্ষেত্রে কি হবে বলো দেখি? প্রথম ক্ষেত্রে কি হবে? প্রথম ক্ষেত্রে আমরা জানি W ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। এখানে কস থিটা কেন আসতে হবে? কারণ এখানে কোণ আছে, এখানে কোণ আছে। কত ডিগ্রি ভাইয়া? এখানে 60। এটা হলো প্রথম ক্ষেত্র, এটা হলো প্রথম, এটা হলো দ্বিতীয় ক্ষেত্র। তাহলে এখান থেকে আমরা, আচ্ছা আমরা আগে লিখে নেই যে এখানে এখানে কি কি দেওয়া আছে, ভর দেওয়া আছে। তাহলে এম ইজ ইকুয়াল টু ভর কত হবে ভাইয়া? ভর 150 কেজি যোগ 50 কেজি, মানে আমাদের 200 কেজি, 200 কেজি হবে। আমার কথা কি ক্লিয়ার? কারণ কি, ওই বস্তুটার একটা ওজন আছে, যেহেতু সে ভূমি থেকে উপরে উঠছে, তার মানে ওই বস্তুটা, মানে ওই ব্যক্তিটারও একটা অভিকর্ষ বল এখানে কাজ করতেছে, মানে তার একটা ওজন আছে 150 কেজি। আর যে বস্তুটা সে নিয়ে আসে উপরের দিকে, তারও একটা 50 কেজি ওজন আছে। টোটাল আমাদের ভর কত? 200 কেজি। তাহলে জির মানটা আমরা সবাই জানি, জি ইজ ইকুয়াল টু 9.8। কারণ জি কোথা থেকে আসবে? জি কেন আসবে? কারণ এটা ভূমি থেকে উপরে আছে, এজন্য জি এখানে কাজ করবে। এম এস ইনভার্স 2, জি এর একক কি? এম এস ইনভার্স 2। থিটা কত ভাইয়া? থিটা ইজ ইকুয়াল টু কত? থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। থিটা ইজ ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। আর এইচ কত হবে আমাদের? এইচ হবে, অর্থাৎ সরণ হবে, সরণ হবে আমাদের এখানে এস ইজ ইকুয়াল টু, সরণ হবে কত? এস ইজ ইকুয়াল টু আমাদের 4 মিটার সরণ হবে। কথা কি বুঝতে পারছো? কারণ কি, সে চার দীর্ঘ 4 মিটার একটি সিঁড়ি বেয়ে নামলো। তাহলে আমাদের এস এর মান কত? এস এর মান হলো 4। তাহলে এখন আমরা যদি মানগুলো একটু বসাই, দেখো এফ এর মান কত ভাইয়া? এফ এর মান আমরা জানি এখানে, এফ এর মান আমরা জানি না। বল কি দেওয়া আছে? দেওয়া নাই। লেফের পরিবর্তে থেকে আমরা এম জি লিখতে পারি। এস এর মান জানি আমরা কস কত ডিগ্রি? কস 60 ডিগ্রি। ওকে, তাহলে এখন মানগুলো বসায় সুন্দর করে, দেখো সুন্দর করে যদি মানগুলো বসায়, এম এর মান কত? এম এর মান এখানে আমাদের 9.8। এস এর মান কত? এস এর মান 4 মিটার, এস এর মান 4। আর কস কস কত ডিগ্রি? কস 60 ডিগ্রি মানে হলো হাফ। তুমি যদি এটা ক্যালকুলেশন করো, তুমি এখান থেকে পাবে 3920 জুল। 3920 জুল পাচ্ছ। আমার কথা কি তোমরা ক্লিয়ার হয়েছে ভাইয়া? আমার কথা কি তোমরা ক্লিয়ার? তাহলে এই যে বল এবং এই যে এই যে 60 ডিগ্রি যে নিয়ে আসে, এই যে 60 ডিগ্রি, এই কোণটা আমরা এখানে ইউজ করছি। কত মিটার উচ্চতা? 4 মিটার দীর্ঘ একটি সিঁড়ি বেয়ে নামলো, 4 মিটার। এস এর মান 4, আর মধ্যবর্তী কোণ 60। আমরা জাস্ট এখানে ব্যবহার করছি। বল যেহেতু নাই, বল না থাকলে সমস্যা নাই, কারণ ভর আছে আমাদের, আর আমরা ত্বরণ এখানে জানি। যদি আমাদের সমতলে হতো তাহলে এখানে আমাদের এম এ হতো, ঠিক আছে? সমতলে হলে আমাদের এম এ হতো, যেহেতু সমতলে না, কোথায় হয়েছে? মানে ভূমি থেকে উপরের দিকে উঠলে এখানে আমাদের এম জি আসবে। আর এম জি অবশ্যই আমরা জানি যে 9.8। ওকে, তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে কাজ ক্লিয়ার। এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে আসি। দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি ছিল? দ্বিতীয় ক্ষেত্রে আমাদের ভূমির সাথে 60 ডিগ্রি। ভূমির সাথে 60 ডিগ্রি হলে তো আমার কাজ হবে না। আমার কাজ কোথা থেকে নিয়ে আসতে হবে? আমাকে এখানে যে 60 ডিগ্রিটা এখানে ইউজ করলাম আমরা, কালারটা একটু চেঞ্জ করে নেই। দেখো এখানে 60 ডিগ্রি কোথায় ইউজ করেছিলাম? এই যে উপরে মই এবং দেওয়ালের মধ্যবর্তী কোণ। তাহলে এখানে মাটির সাথে 60 ডিগ্রি দেওয়া আছে, এই মাটির সাথে 60 ডিগ্রি আমার কোনো কাজে নাই। অবশ্যই আমি এই কোণটা আমাকে বের করতে হবে। এই কোণটা যদি আমি বের করতে পারি, তাহলে কিন্তু আমি ম্যাথটা সলভ করতে পারবো। অর্থাৎ থিটার মানটা আমি এই কোণটা বসাতে হবে আমাকে, মই এবং দেওয়ালের মধ্যবর্তী কোণ। ওকে, তাহলে আমরা এখানে কি করব দেখো দেখি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে চিত্রটা আর একটু অঙ্কন করে নেই, দেখো।
চিত্রটা এখানে অঙ্কন করে নেই। তাহলে এটা হলো আমার কি, এটা হলো আমার মই, তাই না? এটা হলো আমার মই। তাহলে এটা দেওয়া আছে 30 ডিগ্রি দেওয়া আছে, আর এটা হলো 4 মিটার আর কি সরণ। তাহলে আমাদের কিসে কনভার্ট করতে, আমরা কি জানি? আমরা জানি ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। তাহলে এফ এর মানটা হলো ওই যে এম জি, এস এর মান আমরা জানি 4, কিন্তু এখানে কস থিটার মানটা কত ডিগ্রি বসাবো? দেখো ভাইয়া, তোমার এই কোণটা 90 ডিগ্রি, এটা কত? 90 ডিগ্রি। একটা ত্রিভুজ আকৃতি হয়েছে, সমকোণী ত্রিভুজ। 90 ডিগ্রি যদি হয় তাহলে অবশ্যই এই কোণটা যদি, আচ্ছা ও এটা হলো 60 ডিগ্রি, এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটা অবশ্যই তোমাকে 30 ডিগ্রি হতেই হবে। কারণ কি, তিনটা কোণের ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি হয়। এটা 90 হয়েছে, এটা 60 হয়েছে, তাহলে অবশ্যই এটাকে 30 হতেই হবে। তাহলে এখানে আমরা 30 ডিগ্রি বসে দিলাম। ক্যালকুলেশন করলে আমাদের আসবে, এখানে ক্যালকুলেশন করলে কত আসবে? আমি ক্যালকুলেশন করে নিলাম, 6789.6 জুল। ওকে, এটা হলো আমার দ্বিতীয় ক্ষেত্রের কাজ। তাহলে আশা করি ভাইয়া তোমরা প্রথম ম্যাথটা বুঝতে পেরেছো। এবার আমরা দ্বিতীয় ম্যাথে যাই। দ্বিতীয় ম্যাথে কি আছে দেখো, 2 কেজি ভরের একটি বস্তু 5 মিটার উঁচু থেকে পড়ে একটি পেরেকের মাথার মাথায় লেগে পেরেকটি মাটির ভিতরে এত মিটার ঢুকে গেল। আচ্ছা মনে করো এখানে একটা পেরেক আছে, পেরেক কেমন থাকে? এরকম গোল না একটা পেরেক? পেরেক বলতে আমাদের কাঁটা যেগুলাকে বলা হয়, ঠিক আছে? তো উপর থেকে মনে করো এরকম মনে করো একটা হাতুড়ি, বা উপর থেকে একটা বস্তু মনে করো 5 কেজি ভরের একটা বস্তু এই পেরেকটার উপর পড়ছে। পড়ে পেরেকটা, এটা মনে করো ভূমি বা কাঠ, কিছু একটা ধরে নাও। তো পেরেকটার উপর পড়ার পরে সে মাটি, ভূমি বলছে তো মাটি ধরে নাও। তাহলে মাটির ভিতরে কত মিটার গেছে? মাটির ভিতরে 0.1 মিটার ঢুকে গেছে। তাহলে পেরেকটির গড় প্রতিরোধী বল নির্ণয় করতে হবে। পেরেকটি যে এখানে বল প্রয়োগ, মানে ছেড়ে দিলাম, এখানে একটা গড় প্রতিরোধী বল এখানে উৎপন্ন হয়, বা পেরেকটা যে, আচ্ছা কোন জিনিসের উপর তুমি যদি বল প্রয়োগ করো, সে প্রথমে একটা বিপরীত দিকে ধাক্কা মারে বল, তো এরকম একটা প্রতিরোধী বল এখানে তৈরি হয়। সেটা আমরা কিভাবে বের করবো দেখো। তাহলে আমাদের বলের বিরুদ্ধে কাজ, তুমি বল এদিকে প্রয়োগ করতেছো, বলের বিপরীত দিকে আর একটা বল কাজ করে, তাহলে আমরা এটাকে প্রতিরোধী বল বলে। তাহলে অতএব সমাধান, তোমার কথা তোমাদের বুঝতে পারছো? তুমি কোন বস্তুর উপর যদি বল প্রয়োগ করো, সে একটা বিপরীত দিকে বল প্রয়োগ করে, এটা আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে জানি, থার্ড ল থেকে জানি। তো যে বিপরীত দিকে যে বলটা প্রয়োগ করে, এটাই হলো প্রতিরোধ। কারণ তোমাকে কেউ যদি মারতে আসে, তুমি অবশ্যই তাকে মারতে যাবা, তুমি তাকে প্রতিরোধ করতেছো, ঠিক আছে? সমাধান, তাহলে সমাধান কি জানি আমরা, যে বলের বিরুদ্ধে কাজ বা প্রতিরোধী বল, বলের বিরুদ্ধে কাজ, এটা ইজ ইকুয়াল আমরা কি জানি? এটা ইজ ইকুয়াল জানি আমরা এফএস হবে। বলের বিরুদ্ধে কাজ ইজ ইকুয়াল টু এফএস। তাহলে এখান থেকে এফ এর মান কত? এফ এর মান আমরা জানি না। এফ ইন্টু এস কত? 0.1 হলো। আচ্ছা এবারে আমরা আসি বস্তুর মোট সরণ বের করবো। সরণ মানে এখানে যে এই যে এটা যে চলে গেছে, এটা একটা সরণ ঘটছে। তাহলে বস্তুটির মোট সরণ ইজ ইকুয়াল টু এইচ প্লাস এস। মানে বস্তুটা এখানে কত উচ্চতায় ছিল? 5 মিটার উচ্চতায় ছিল না বস্তুটা? উচ্চতা কত? 5 কেজি ভরের 5 মিটার উচ্চতা। তাহলে এখানে আমাদের এইচ এর মান কত? 5। পড়ার পর কতটুকু গেছে? 0.1 সরণ হয়েছে, বা 0.1 গেছে। আলটিমেটলি 5.1 মিটার আসে সরণ। ওকে, 5.1 মিটার আসে। তাহলে বস্তুটির স্থিতিশক্তি কত? বস্তুর স্থিতিশক্তি বের করতে হবে। এখন স্থিতিশক্তি যা, বলের বিরুদ্ধে কাজ তাই। তাহলে আমরা এখন এখানে বলতে পারি যে বস্তুর স্থিতিশক্তি, অতএব বস্তুটির স্থিতি স্থিতিশক্তি কত ভাইয়া? এমজিএইচ, এমজিএইচ। এইচটা আমরা এখানে ডিরেক্ট বলবো না, এইচটা কোথায়, সরণটা কোথায় হয়েছে? 5.1। তাহলে এখানে এইচ প্লাস এস, এখানে তুমি মান বসাও। মান কত? 5 মিটার। নেক্সট পেজে যাই।
তাহলে আমার আসতেছে কত, 5 কেজি 9.8 ইন্টু 5.1। তুমি এখান থেকে যদি ক্যালকুলেশন করো, এখান থেকে তোমার আসবে হলো আচ্ছা ক্যালকুলেশন আমরা করবো না, আমরা ক্যালকুলেশন করার দরকার নেই, আমরা পরে এটা ডিরেক্ট কাটাকাটি করতে পারবো, এই জন্য আমরা ক্যালকুলেশন করবো না। ঠিক আছে, এখানে আমরা ডিরেক্ট জুল বলে দিই, ডিরেক্ট এত জুল বলে দিলাম। তাহলে আমরা কি জানি, আমরা এই যে ভাইয়া দেখো, এখানে যে বলের বিরুদ্ধে যে কাজটা আছে, এইটা যে কথা, স্থির শক্তিটা সেম কথা। তাহলে আমরা কি জানি, প্রশ্ন মতে বা প্রশ্ন মতে প্রশ্ন মতে আমরা কি জানি যে এফ ইন্টু 0.1 ইজ ইকুয়াল টু এখানে 5 ইন্টু 9.8 ইন্টু 5.1। তাহলে এখান থেকে ভাইয়া তুমি ক্যালকুলেশন করলে এফ ইজ ইকুয়াল টু কি হবে, 5 ইন্টু 9.8 ইন্টু 5.1 ডিভাইডেড 0.1 আসতেছে। এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি পাবে 2499 নিউটন। তাহলে এই যে ভাইয়া তুমি যে এফ এর মানটা পাইলে, এটাই হলো তোমার প্রতিরোধী বল বা গড় প্রতিরোধী বল আর কি, গড় প্রতিরোধ বল। ওকে, আশা করি 2 নম্বর ম্যাথটাও বুঝতে পেরেছো। কোনো প্রবলেম হলে অবশ্যই তুমি আমাকে জানাবা। ওকে, 3 নাম্বার দেখো, একটি বস্তুর উপর একটি স্থির বল এফ দেওয়া আছে, একটি বল কি এফ এর ভেক্টর আকার দেওয়া আছে। দেখো বলটি ক্রিয়া করেছে, নিম্নোক্ত ক্ষেত্রগুলিতে কৃত কাজ নির্ণয় করো। এক, বল প্রয়োগে কণাটির আর এত মিটার সরণ যদি ঘটে। তাহলে ভাইয়া ওই যে প্রথমের দিকেই দেখে দিলাম যে সরণও দেওয়া আছে ভেক্টর ফরম্যাটে, বলও দেওয়া আছে ভেক্টর ফরম্যাটে, তাহলে তুমি এর ডট গুণ করলে তুমি কাজ পেয়ে যাবে। তাহলে এটা আমি করে দিব না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমাদের কি হোমওয়ার্ক, SW। তাহলে এফ এবং আর এর তুমি ডট গুণ করবে, ডট গুণ করলেই তোমাদের কিন্তু এখানে কৃত কাজটা বের হয়ে আসবে। আর ডট গুণ যদি না পারো, অবশ্যই তুমি প্রথম চ্যাপ্টারে আমি শেখানো হয়েছে, প্রথম চ্যাপ্টারটা ক্লাসগুলো করবে, তাহলে ডট গুণ সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবার আসি জেড অক্ষ বরাবর 2 নম্বর দেখো, জেড অক্ষ বরাবর যদি 3 মিটার সরণ হলে কৃত কাজ নির্ণয় করতে হবে জেড অক্ষ বরাবর। তাহলে ভাইয়া দেখো, আমি 2 নাম্বারটাতে শুরু করি সমাধান। 2 নাম্বার সমাধান, জেড অক্ষ বরাবর, এটা যদি জেড অক্ষ, এর ধরো জেড অক্ষ, এটা এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। তাহলে জেড অক্ষ বরাবর যদি সরণ হয়, সরণ কত দেওয়া আছে, 3 মিটার। সরণ কত দেওয়া আছে, 3 মিটার দেওয়া আছে। তাহলে সরণ যদি 3 মিটার দেওয়া থাকে, তাহলে কৃত কাজ কত এখানে, ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট এস। কারণ কি, এফ হলো ভাইয়া তোমার ভেক্টর ফরম্যাটে দেওয়া আছে, এফ ডট এস। তাহলে এফ ডট এস যদি হয়, তাহলে এফ এর মানটা তুমি এখানে বসে দিবে কত, এফ এর মানটা তুমি I-2j+3 কে বসে দিলে। কিন্তু ভাইয়া এখানে যে এসটা আছে, এসটাকে ভেক্টর ফরম্যাটে লিখতে হবে, এখানে বলে দিছে জেড অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর তার মান আছে, তার মানে কি ওয়াই অক্ষ বরাবর এবং এক্স অক্ষ বরাবর তার মান নেই। তার মানে এখানে আমি জাস্ট বসে দেবো এখানে কত, 3K বসে দিব, 3K। কারণ কি, জেড অক্ষ বরাবর আমরা কে নির্ধারণ করি, যেহেতু 3 মিটার, তার মানে অবশ্যই 3K। বাকিগুলা কত, জিরো। কারণ কি, এখানে শুধুমাত্র জেড অক্ষ বরাবর কাজ করছে। তাহলে এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, তুমি শুধুমাত্র এখানে কত পাবে, তুমি 3 3 কে 9 জুল পাবে, 9 জুল পাবে। আশা করি তুমি বুঝতে পেরেছো। সেম ভাবে 3 নাম্বারটা, ওয়াই অক্ষ বরাবর 4 মিটার, তার মানে কি 4J। তার মানে এফ এর সাথে তুমি এফ ভেক্টরটার সাথে তুমি এস এর মানটা 4J তুমি ডট গুণ করলে তুমি মান পেয়ে যাবে। বাকিগুলো তোমাদের কি হোমওয়ার্ক থাকলো। এই 3 নাম্বার ম্যাথটা কি তোমাদের জন্য হোমওয়ার্ক, এটা অবশ্যই তুমি করে আমাকে জমা দিবে। আশা করি আমি যা পড়াচ্ছি এর বাইরে তোমাদের কোনো কখনোই প্রশ্ন হবে না, ইনশাল্লাহ, ইনশাল্লাহ হওয়ার কথাও না। ওকে, তো দেখো নেক্সট টপিক, নেক্সট টপিক কি আছে, বল ও সরণ এবং কাজের মধ্যে যে সম্পর্ক, সেগুলা নিয়ে আলোচনা করা আছে। বল, সরণ ও কাজ, বল, সরণ ও কাজ। ওকে, তাহলে আমরা এখন শুরু করি। দেখো বল, সরণ এবং কাজ। মনে করো এম ভরের একটা বস্তু আছে, এটি আদিবেগ কত,
আদিবেগ মনে করো ইউ, আচ্ছা আদিবেগ মনে করো ইউ, অথবা ভি নটও তুমি দিতে পারো, অথবা তুমি যেহেতু বড় হয়েছে আমরা ভি নট দিই। ওকে, তাহলে মনে করো এখানে ভি নট দেওয়া আছে। এটা আদিবেগে গতিশীল যদি হয়, এম ভরের একটি বস্তু, এটা আদিবেগ ভি বেগে, মানে ভি নট বেগে গতিশীল আর কি, আদিবেগ ভি নট বেগে গতিশীল শুরু হয়েছে। তাহলে কিছুক্ষণ পর, একটু পরে তার বেগ কত হবে? একটু পর তার বেগ ভি হবে না? একটু পর তার বেগ কত? ভি হবে। তাহলে যদি হয় তাহলে গতিশক্তি কত হবে ভাইয়া? গতিশক্তি গতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ, আদিবেগের জন্য হাফ এম ভি নট স্কোয়ার, এবং এবং একটু পরে কত হয়েছে? ভি বেগে গতিশীল হয়েছে কখন? একটু পর ভি বেগে গতিশীল যখন এফ বল প্রয়োগ করা হয়, এফ বল প্রয়োগ করা হয়। আচ্ছা, গতিশক্তি তাহলে কত হবে যখন হাফ এম ভি নট স্কোয়ার? তাহলে এফ বল প্রয়োগ করার পর তখন তার গতিশক্তি কত হবে? বল প্রয়োগে গতিশক্তি হবে তোমার ভাইয়া, গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার। তাহলে কাজ ইজ ইকুয়াল টু আমরা কি জানি? কাজ ইজ ইকুয়াল টু জানি গতিশক্তির পরিবর্তন। কাজ ইজ ইকুয়াল টু আমরা জানি কি? গতিশক্তির, আমরা এই সূত্রটা, গতিশক্তির যে পরিবর্তন, এটা আমরা প্রমাণ করবো কাজ শক্তির উপপাদ্য দিয়ে। ওকে, তাহলে আমরা আপাতত জেনে রাখি যে কাজ ইজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন। গতিশক্তির পরিবর্তন হতে গেলে অবশ্যই হাফ এম ভি স্কোয়ারে বেগটা বেশি হবে। এখান থেকে আমরা বিয়োগ করবো কাকে? হাফ ভি নট স্কোয়ার। তাহলে এখানে আমরা এই জিনিসটা আমরা লিখতে পারি। এখান থেকে ভাইয়া আমরা অনেক কিছু এখানে ইউজ করব, আমাদের ভি স্কয়ার কিছু সম্পর্ক আছে। দেখো, এটাকে তুমি, এটা কাজকে ডব্লিউ ইজ ইকুয়াল টু দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তুমি আপাতত এই জিনিসটা মনে রাখো যে ডব্লিউ ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি নট স্কোয়ার। ওকে, এবার আমরা আসি, আবার আবার আমরা কি জানি? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, সরি ইউ স্কোয়ার না, ভি নট স্কোয়ার। ওকে, আমরা বড় হয়ে গেছে এখন। ভি নট স্কোয়ার প্লাস 2as, এই সূত্রটা আমরা জানি না। তাহলে এটা যদি আমরা ওখানে মান বসে দেই, দেখো এটা যদি আমরা ওখানে বসে দেই কেমন হয়? যদি আমরা বসে দেই তাহলে কেমন হয়? কোথায়? এই যে আগেরটাতে, এখানে যদি আমরা বসে দেই ভি স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে যদি আমরা বসে দেই তাহলে কেমন হবে দেখো দেখি। অথবা আমরা এখানে যদি মানগুলা বসে দেই, এখানেও যদি আমরা মানগুলা বসে দিই, তাহলে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে? উভয় পাশে, আচ্ছা আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, যেহেতু বসাবসি না করে এখানে জাস্ট গুণ করে দেই। মনে করো এখানে হাফ এম ভি স্কয়ার, হাফ এম আমি গুণ করে দিলাম, এখানেও হাফ এম ভি নট স্কয়ার হয়ে গেল। এখানেও কত আসছে? এখানে হাফ এম টু এ আছে, হাফ হাফ কাটা যাবে। ওকে, আমরা পাশাপাশি করলাম না, জাস্ট এখান থেকে মান বসে দিলাম। এখান থেকে আমি কি লিখতে পারবো দেখো দেখি। ভি নট স্কয়ার, ঠিক আছে, আর এখানে টু টু কাটা, তাহলে এম এ এস আসলো। তাহলে এখানে আবার এম এর পরিবর্তে আমরা এফ লিখতে পারবো, হাফ এম ভি নট স্কয়ার প্লাস এফ এস লিখতে পারবো। এফ এস লিখতে পারবো না? তাহলে এফ এস লিখতে পারবো। এখন অতএব আমি এখান থেকে এফ এস কে ঠিক রাখলাম, রাখে যদি এটাকে এদিকে পার করে দেয় তাহলে কি হবে? হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি নট স্কোয়ার। ওকে, তাহলে এটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি? এটা ইজ ইকুয়াল আমরা ডব্লিউ জানি, কাজ তাহলে অবশ্যই হাফ এম ভি স্কোয়ার মাইনাস। ওকে, তাহলে এখান থেকে আমরা এটা প্রমাণ করতে পারলাম বা প্রমাণ করতে সক্ষম হইলাম আর কি। এখান থেকে আমরা প্রমাণ করতে কি হলাম? সক্ষম হইলাম। ওকে, ওকে, তাহলে দেখো, ওকে, এবার আমরা আসি
এটার থেকে এটা প্রমাণ করতে পারলাম আমরা। তাহলে আমরা যখনই আমাদের বলবে যে ভাইয়া তুমি কাজের ধ্রুব, তোমাদের প্রশ্ন এমন আসতে পারে যে ধ্রুব বল বা ধ্রুব বল দ্বারা সম্পূর্ণ কাজের রাশিমালা নির্ণয় করো। প্রশ্ন এমন হতে পারে যে ধ্রুব বল দ্বারা কাজের রাশিমালা নির্ণয় করো, কাজের রাশিমালা নির্ণয় করো। এটা যদি বলে তবু তোমরা এটা যদি প্রমাণ করে দাও তাও হয়ে যাবে, কোনো সমস্যা না। আরো আরো ওয়ে আছে, আরো সিস্টেম আছে, আমরা সেগুলো দেখবো একটা একটা করে। তাহলে কিন্তু আমাদের বল, দেখো এখানে বল আছে, সরণ আছে এবং বেগ আছে। আমাদের টপিকটাই ছিল কি, বল, সরণ এবং কাজের মধ্যে সম্পর্ক। বল, সরণ এবং কাজের মধ্যে সম্পর্ক আমরা বের করে ফেলেছি। ওকে, তাহলে এবার নেক্সটে যাই। এবার আমাদের কয়েকটা প্রকারভেদ আছে, দেখো কয়েকটা প্রকারভেদ আমরা দেখি। কাজ, কাজ হলো দুই ভাবে, কয় ভাবে? দুই ভাবে। একটা হলো ধ্রুব বল, আর একটা হলো পরিবর্তনশীল বল। তুমি ধ্রুব বল দ্বারাও কাজ হবে, পরিবর্তনশীল বল দ্বারাও কাজ হবে। তাহলে দুটা সেক্টর কিন্তু আলাদা আলাদা জিনিস, দুটা কিন্তু আলাদা জিনিস ভাইয়া। এটার ক্ষেত্রে ধ্রুব বল দ্বারার ক্ষেত্রে ধ্রুব বল যদি হয় তাহলে কাজ বের করা সহজ। ইতিমধ্যে আমরা যেগুলা কাজ বের করেছি সবগুলোই মোটামুটি ধ্রুব বল দ্বারা। আর পরিবর্তনশীল বল দ্বারা যদি তুমি কোনো কাজ বের করতে চাও এটা একটু কঠিন, বা এটার ইন্টিগ্রেশন করতে লাগে, একটু সিস্টেম মোতাবেক সামনে এগিয়ে যেতে হয়। তো কোনো টেনশনের কারণ নাই, আমি আছি তোমাদের সাথে, আমি তোমাদের অবশ্য সবকিছু A to Z ক্লিয়ার করে দিব। তাহলে আমরা নেক্সট যাই, দেখো আমাদের ধ্রুব বল দ্বারা কৃত কাজ আমরা বের করব। তো ওই আগের কথাবার্তায় এখানে W=F(s)cos(θ) এটা আমরা ধ্রুব বল দ্বারা কাজ আমরা বের করতে পারি, ধ্রুব বল দ্বারা আমরা কাজ বলতে পারি আর কি। ঠিক আছে, তোমাদের প্রশ্ন যদি বলে যে ধ্রুব বল দ্বারা কৃত কাজ বা ধ্রুব বল দ্বারা সম্পূর্ণ কাজের রাশিমালা নির্ণয় করো, তখন জাস্ট আমরা যে এখানে সংজ্ঞাটা দিব, সংজ্ঞাটা দেওয়ার পরে সংজ্ঞা থেকে এটা লিখবো, আবার প্রমাণ করবো এরকম যেভাবে আমরা প্রমাণ করে আসলাম। যদি এই পেজে আমরা প্রমাণ করলাম না, এভাবে আমরা প্রমাণ করব। তো ভাইয়া আমরা সমস্যা নেই, এটা তোমাদের একটা এটা তোমাদের একটা কি এটা তোমাদের একটা প্রশ্ন এসে থাকে বা প্রশ্ন আসছিল কত সালে মনে নাই আমার সঠিক, তবে এটা তোমাদের গাইডে দেখবা বা বইয়ে আছে তোমাদের প্রশ্ন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ধ্রুব বল দ্বারা কাজটা আমরা স্কিপ করতেছি। এখানে মোটামুটি যা যা কথাবার্তা বলা হয়ে গেছে এগুলো আগেই বলছি আমরা। ওকে, এগুলো আমরা আগেই বলছি, আর এখানে কোনো কিছু বলার নেই। এবার আমরা আসি পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, ধ্রুব বল দ্বারা কৃত কাজ বলতে কি বোঝাচ্ছে? মনে করো এই বস্তুটা এই বস্তুটার উপর তুমি প্রতিনিয়ত 5 নিউটন বল প্রয়োগ করতেই আসো, কখনোই তুমি কম বেশি করো নাই, 5 নিউটন বল প্রয়োগ করতে আসো, তাহলে এটা হবে ধ্রুব বল। আবার মনে করো এই বস্তুটা আবার আছে, মনে করো তুমি এখানে কখনো 5 নিউটন দিচ্ছ, আবার সে একটু স্মরণ ঘটলো, এখানে তুমি আবার 3 নিউটন দিচ্ছ, আর মনে করো এখানে আবার মনে করো 2 নিউটন দিচ্ছ, এভাবে তুমি কম বেশি করতেছো। যেমন আমরা গাড়ি যখন যখন গাড়িটা যখন আমরা রান করি, আচ্ছা গাড়ি যখন আমরা রান করি, দেখো তোমরা, আচ্ছা আমরা যখন গাড়ি রান করি ভাইয়া, তখন এক্সিলারেটর যেটা আছে, মানে যখন আমরা গাড়ির স্পিড বাড়ার জন্য যে এক্সিলারেটরের জন্য পা দেয় আমরা, তখন কি হয়, পা দিলে জোরে যায়, পা ছেড়ে দিলে মনে করো তোমাদের কি হয়ে যায়, গাড়ি থেমে যায় বা স্পিড কমে যায়। তো এটা একটা কম বেশি, এটা একটা বল প্রয়োগ করা হচ্ছে, ইঞ্জিনটা তখন বল প্রয়োগ করতেছে গাড়ির উপর। তো ঠিক আছে, তো এটাকে বলা হয় পরিবর্তনশীল বল। এটার কারণে আমাদের ত্বরণ হয়, পরিবর্তনশীল বলের কারণে কি হয় আমাদের ত্বরণ হয়, তখন গ্রাফটা এরকম আঁকা বাঁকা হয়। ওকে, গ্রাফ তখন আঁকা বাঁকা হয়ে যায়। তো ভাইয়া ওই জিনিসটাই আমরা এখন কাজ করবো, পরিবর্তনশীল বল দ্বারা কাজ করলে একটু এখানে বলা আছে যে বলের মানের ও দিকের অথবা যে কোনো একটি পরিবর্তন হয় তাই পরিবর্তনশীল বল। এই সংজ্ঞাগুলো একটু মনে রাখার চেষ্টা করব। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ সমাকলন পদ্ধতিতে নির্ণয় করা হয়। তাহলে আমরা আগে যে ধ্রুব বল দ্বারা কাজ করি W=F(s)cos(θ) বের করলে কাজ শেষ, কিন্তু পরিবর্তনশীল বলটা দ্বারা তুমি যখন কাজ বের করতে যাবে তখন অবশ্যই তোমাকে সমাকলনে যাইতে হবে। সমাকলনে কেন তুমি যাবা? কারণ
ক্ষুদ্র ক্ষুদ্র ওই কাজের যে ছোট ছোট অংশতে বিভক্ত করতে হবে, করার পর যখন আমি সমাকলন করবো নির্দিষ্ট সীমার মধ্যে, তখন আমি সম্পূর্ণ কাজটা পেয়ে যাব। তাছাড়া কিন্তু কাজটা সঠিকভাবে আমরা পাবো না। সঠিকভাবে পাওয়ার জন্য অবশ্যই তোমাকে সমাকলন করতে হবে। ওকে, তাহলে দেখো আমাদের এখন কয়েকটা ভাগে এখানে কি আছে, স্থিতিস্থাপক। আচ্ছা দাঁড়াও, আমাদের এখানে কয়েকটা সিস্টেম আমরা বল বের করতে পারি, বা পরিবর্তনশীল বলটা কয়েকটা সিস্টেম আমরা বের করতে পারি। দেখো আমরা একটু বের করার চেষ্টা করি। মনে করো, মনে করো এখানে তোমার একটা গ্রাফ অঙ্কন করি আমি। তোমার গ্রাফটা এরকম হয়ে গেছে, ঠিক আছে? তো এটা তো একটা গ্রাফ, কাজের গ্রাফ। কম বেশি বল পরিবর্তনশীল যেহেতু বলে, যেন গ্রাফটা কম বেশি হয়ে গেছে। তো ভাইয়া, তুমি এখানে এই জায়গাতে একটা কাজ বের করলা, এখানে একটা মানে একটা বিভক্ত করলা, এখানে একটা বিভক্ত করলা, এখানে একটা বিভক্ত করলা। এখান থেকে তুমি যে ইন্টিগ্রেশন করবে বা এই যে ক্ষেত্রফল গুলা বের করবে, তো এই ক্ষেত্রফল গুলা কি ভাইয়া খুবই কি নিখুঁত বের হবে? না, তুমি যদি আরো ছোট ছোট করো, আরো যদি ক্ষুদ্র ক্ষুদ্র করো, আরো যদি তুমি ক্ষুদ্র ক্ষুদ্র করো, তাহলে একটা করে সামান্তরিকের মতো মনে হবে, সামান্তরিকের মতো মনে হবে, সরি আয়তের মতো মনে হবে, তাই না? ছোট ছোট এই যে ছোট ছোট যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ তুমি যে বিভক্ত করতেছো, যত তুমি ক্ষুদ্র করবা তত কাজ নিখুঁত বের হবে, যত তুমি বড় বড় করবা তত কাজ কি নিখুঁত বের হবে না। তাহলে এই যে ছোট ছোট অংশগুলাকে আমি যদি একটাকে জুম করি, মানে এটাকে নাম দিলাম কত, ডেল এক্স আমি নাম দিলাম। সরণটা কত, ডেল এক্স। সরণটা কত ভাইয়া, ডেল এক্স নাম দিলাম। তাহলে এদিক এটাকে এক্স অক্ষ, এটাকে আমি ওয়াই অক্ষ যদি আমি ধরি, এটাকে এক্স অক্ষ, এটাকে আমি যদি ওয়াই অক্ষ ধরি ভাইয়া, তাহলে এই যে ছোট ছোট যে ডিস্টেন্স গুলো আছে, ডিস্টেন্স গুলাকে নাম দিলাম কি, ডব্লিউ এক্স। তাহলে এই ডব্লিউ এক্স এটার জন্য একটা কাজ বের হবে, এটাকে ডি ডব্লিউ আমরা বলবো, ডেল ডব্লিউ বলবো। সেম ভাবে এর জন্য একটা বের হবে ডেল ডব্লিউ। তাহলে এই যে ডিস্টেন্স গুলাকে যদি আমি নাম দেই এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, তাহলে ডেল এক্স ওয়ান, ডেল এক্স টু, ডেল এক্স থ্রি এভাবে বাড়বে। সবগুলা ঘরের একটা করে ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাগুলোর নাম কি হবে, ডেল এক্স ওয়ান, ডেল এক্স টু, ডেল এক্স থ্রি, এরকম এরকম করে তুমি কি করতে পারবে, এরকম করে সবগুলার নামকরণ তুমি করতে পারবে। তাহলে এখন কথা হলো ভাইয়া, এই যে তুমি প্রত্যেকটা বিভক্ত যে করছো, তুমি যে জায়গাগুলো আছে সেগুলো যে কাজগুলোকে তুমি যদি জড়ো করো, এক জায়গায় যদি করো, তাহলে তুমি ফুল কাজটা পাবে। যেমন এখানে আমি ডব্লিউ লিখতে পারবো কি, ডেল ডব্লিউ ওয়ান, এক্স ওয়ান এর জন্য ডব্লিউ ওয়ান, ডেল ডব্লিউ টু, এক্স টু এর জন্য ডব্লিউ টু, এইভাবে চলতে থাকবে কতদূর পর্যন্ত, এভাবে চলতে থাকবে ডেল ডব্লিউ এন পর্যন্ত। এন এর মানটা আমরা জানি না, অসংখ্য মানে ক্ষুদ্র 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 অংশে বিভক্ত করছি, করার পর আমরা কাজ বের করছি। আমার কথা কি ক্লিয়ার? এখন দেখো এই জিনিসটা আমরা এখন আর একটু সিস্টেম মোতাবেক করব। আমরা যদি এখন এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র করা কি সম্ভব আমাদের? আমরা কি বাস্তব জীবনে এইভাবে পরীক্ষার খাতায় কি এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র করব? এভাবে কি ক্ষুদ্র ক্ষুদ্র করব আমরা? কখনোই আমরা ক্ষুদ্র ক্ষুদ্র করব না, কারণ এটা করা সম্ভব না। আমরা তখন কার সাহায্য নিব, আমরা তখন ইন্টিগ্রেশনের সাহায্য নিব। কিসের সাহায্য নিব? এটাকে তুমি শর্টকাটে লিখতে পারবা কি, দেখো একটু দেখাই দিচ্ছি। যে কে ইজ ইকুয়াল টু, মনে করো ওয়ান, ওয়ান থেকে এন পর্যন্ত গিয়েছে, এফ কে ডেল এক্স। এফ কে, কারণ কি ক্ষুদ্র অংশের পরিমাণটা সেম, সবারই সেম আছে। এফ কে মানে কতটা বল কোথায় কতটা ঘরে তুমি বিভক্ত করছো, এই কে এর মানটা সেটা তুমি বসা দেবা। এটা ওয়ান থেকে শুরু হয়েছে এন পর্যন্ত যাবে, তাহলে এটাকে ডব্লিউ বলা হয়। তাহলে আমরা তো যেহেতু এটা সম্ভব না, এত কি ক্ষুদ্র ক্ষুদ্র করা সম্ভব পরীক্ষার হলে? সম্ভব না। তাহলে আমরা তখন ক্যালকুলাসের ভাষা তখন আমরা লিখি যে এলটি, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, কোথায় গেছে, কে ইজ ইকুয়াল টু ওয়ান থেকে এন পর্যন্ত গেছে। কে গেছে, এফ কে ডেল এক্স। ওকে, তো এই জিনিসটাকে তুমি আরেকটু সুন্দর করে লিখলে এভাবে লিখতে পারবে যে এটা হলো এক্স ওয়ান থেকে এক্স টু পর্যন্ত, এক্স ওয়ান থেকে এক্স টু পর্যন্ত। তাহলে এটার নাম দিলাম আমি এক্স ওয়ান, এই শেষেরটার নাম দিলাম হলো এক্স টু। তাহলে এক্স ওয়ান এবং এক্স টুর মধ্যে আমি ক্ষুদ্র ক্ষুদ্র বিভক্ত করছি, তো ওই লিমিটটা আমি এখানে দিয়ে দিলাম যে এক্স ওয়ান থেকে এক্স টু পর্যন্ত যাবে। কে যাবে, এফ অফ এক্স ডিএক্স যাবে।
যেহেতু আমি ক্ষুদ্র করছি, এতে ডি তে কনভার্ট করলাম এবং এফ অফ এক্স এ কনভার্ট করে নিলাম। তাহলে অতএব আমি এখান থেকে বলতে পারবো ডব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স ওয়ান থেকে এক্স টু এফ অফ এক্স ডিএক্স। এটাই হলো আমার কি কৃত কাজ। এটাই হলো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। আমরা যখন ভাই প্রশ্ন সলভ করবো তখন আরো ডিটেলস আরো সুন্দর করে গুছিয়ে তোমাদের দেওয়া হবে, কোনো প্রবলেম নেই। জাস্ট এখানে মনে রাখো যে আমরা কিভাবে প্রবলেম গুলো বা কিভাবে উপপাদ্যটা বোঝাতে মানে বোঝার চেষ্টা করি এবং কিভাবে আমরা এগুলাকে সূত্রতে কনভার্ট করতে পারি। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এখানে মনে করো জাস্ট বলটা কি হয়েছে, জাস্ট এখানে বলটা পরিবর্তনশীল হয়েছে। ওকে, এবার যদি ভাইয়া বলটা কোনো কোণে যায়, বলটা কি বলটা যদি কোনো কোণে যায়, আমি এখানে করি, বলটা যদি কোনো থিটা ডিগ্রি কোণে যদি যায়, বল এবং সরণের মধ্যবর্তী কোণ, বলটা কি পরিবর্তনশীল? পরিবর্তনশীল বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ থিটা যদি হয়, তখন তুমি কাজটা কিভাবে বের করবে? তখন কাজ বের করা ডব্লিউ ইজ ইকুয়াল টু কোথায়, এক্স ওয়ান থেকে এক্স টু এফ কস থিটা ডিএক্স। এফ কস থিটা ডিএক্স তুমি বসে দিবে। ঠিক আছে, এখানে এক্স অক্ষ বরাবর এফ কস থিটা হলো এক্স অক্ষ বরাবর বল, এফ কস থিটা হলো এক্স অক্ষ বরাবর বল, এটা মাথায় থাকে, অক্ষ বরাবর বল। ওকে, তাহলে আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। মানে থিটার মধ্যবর্তী কোণ, মানে পরিবর্তনশীল যে বলটা আছে, এই বল এবং ত্বরণের মধ্যবর্তী কোণ থিটা হলে আমরা এইভাবে সিস্টেম বের করব। এখন যদি বলের মান এবং দিক উভয়ে যদি পরিবর্তন হয়, বলের মান এবং দিক যদি উভয়ে পরিবর্তন হয়, আচ্ছা দাঁড়াও, আচ্ছা বলের মান ও দিক যদি উভয় পরিবর্তন হয় তখন তোমার সূত্রটা কেমন আসবে? ডব্লিউ ইজ ইকুয়াল টু, এই যে ভাইয়া তুমি যে এখানে জায়গাটা তোমার, এটা তুমি এভাবে লিখতে পারবা যে আর নট থেকে আর পর্যন্ত যাবে। আমি যখন অঙ্কটা করাবো না, যখন আমি উপপাদ্য দেবো তখন আর ডিটেলস, আমার যেহেতু জায়গা নেই যেন আমি ডিটেলস করাতে পারতেছি না, এটা আমার ভুল হয়ে গেছে। ওকে, এফডিআর যখন বলের মান, কখন এটা বল ও সরণ উভয় পরিবর্তনশীল, সরণ উভয় কি উভয় পরিবর্তন হয়। তাহলে এটা কিভাবে আসে, এটার ব্যাখ্যা আরো আছে, এটা আমি আপাতত এখন দিচ্ছি না, জাস্ট মনে রাখো যে এফডিআর আর নট থেকে আর পর্যন্ত এফডিআর এর সাপেক্ষে তুমি ইন্টিগ্রেশন করলেই তুমি পেয়ে যাবে। এবার আমরা আসি ভাইয়া, দেখো আমাদের কয়েকটা উদাহরণ আছে, আমাদের কিছু নির্দিষ্ট উদাহরণ। প্রথম অবস্থা দেখো, স্থিতিস্থাপক বল, অভিকর্ষ বল এবং সম্পাদিত কাজ। তো আমরা প্রথমে স্থিতিস্থাপক বল দ্বারা কাজ দেখবো। দেখো স্থিতিস্থাপক বল বলতে কি বোঝায়? স্থিতিস্থাপক বল বলতে আমাদের স্প্রিং এর কথা মনে হয়। কিসের কথা? স্প্রিং এর কথা। স্থিতিস্থাপক সীমা, বা আমরা স্থিতিস্থাপক নিয়ে ইন্টার থেকে করে আসতেছি, তো স্থিতিস্থাপকের কথা বললেই আমাদের স্প্রিং এর কথা মনে হয়। তো দেখো একটু এখানে বলা আছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমা কোনটা? মনে করো একটা বস্তু আছে, যেমন লোহা বলো বা রাবার বলো, যেটাই বলো না কেন, তুমি রাবারকে টানতেছো, যে এলাস্টিক যেগুলো আছে না, যেমন গ্লাডার যেগুলো আছে না, তুমি মনে করো টানতেছো রাবার গুলা, টানতে টানতে এমন একটা পর্যায়ে আছে যে পর্যায়ে ছিঁড়ে যায়। তো যেই পর্যায়ে যায় ছিঁড়ে যায়, তার
আগ পর্যন্ত যে সীমাটা আছে এটাই তার স্থিতিস্থাপক সীমা। অর্থাৎ তুমি সেখান থেকে থাকার পর তুমি যদি ছেড়ে দাও তাহলে রাবারটা আবার যে আগের অবস্থা সে আগের অবস্থায় ফিরে আসবে। এটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। এই স্থিতিস্থাপক সীমার বাইরে যদি তুমি বল প্রয়োগ করো কোনো বস্তুর আকার পরিবর্তন ঘটানোর পর বল অপসারণ করলে যে বলের কারণে আবার পূর্বে আকার ফিরে পায় তাকে স্থিতিস্থাপক বল বলে। ওই যে যে সীমাটা মনে করো এই পর্যন্ত তুমি সীমাটা আছে, এই সামান্য একটু বল প্রয়োগ করলে সে কি ছেড়ে চলে যাবে। তাহলে এই যে জায়গা পর্যন্ত তুমি বল প্রয়োগ করার পর তুমি যদি সে মানে এই সীমার মধ্যে তুমি যদি বল প্রয়োগ করো তাহলে সেটাকে বলা হবে স্থিতিস্থাপক বল। আর এটা কাজ করে কার উপর, বিশেষ করে আমাদের স্প্রিং নিয়ে আমরা যখন কাজ করি বা স্প্রিং, স্প্রিং কি হয়, স্প্রিং এরকম দুলতে থাকে না, স্প্রিং কি হয় ভাইয়া, স্প্রিং এরকম দুলতে থাকে না, দুলতে থাকে। তাহলে স্প্রিং কি এমন একটা সময় আছে তুমি যখন টানতে টানতে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে স্প্রিং লম্বা হয়ে যাবে, সে আর কখনো আগের অবস্থায় ফিরে আসবে না। তো যে অবস্থায় গেলে সে নিজ অবস্থায় ফিরে আসতে পারে সেই জায়গাটাই বলা হয় স্থিতিস্থাপক সীমা। এবং এই সীমার মধ্যে যে বল প্রয়োগ করে তাকে বলা হয় কি স্থিতিস্থাপক বল। আর স্প্রিং ধ্রুবক হলো কে, এটা আমরা সবাই জানি। তো এখান থেকে আমরা কৃতকাজ, স্প্রিং এর কৃতকাজ আমরা কি জানি, ডব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, যেখানে কে কে বলা হয় কি, কে কে বলা হয় স্প্রিং ধ্রুবক, আর এক্স হলো সরণ, এক্স হলো কি সরণ। ওকে, এক্স হলো সরণ, এটাকে আমরা এইভাবে লিখতে পারি ডব্লিউ সমানুপাতিক এক্স স্কোয়ার। এই সমানুপাতিক উঠে গিয়ে ওখান থেকে কে আসে মানে স্প্রিং ধ্রুবক আসে। তাহলে আমরা যদি দুই গুণ কাজ, আহ 2 গুণ হলে আমাদের যদি সরণ 2 গুণ হয় তাহলে কাজ কত গুণ হবে, 4 গুণ হবে, ডাবল হয়েছে দেখো। সরণ দুই, সরণ 2 গুণ হলে কাজ কত হবে, 4 গুণ হবে। সরণ 2 গুণ হলে কাজ 4 গুণ হবে। আশা করি যেন বুঝতে পারো, মনে যেন থাকে। তাহলে স্থিতিস্থাপক বল আমাদের কি এটা পরিবর্তনশীল বল। ওকে, এবার আমরা আসি নেক্সট। এবার আসি অভিকর্ষীয় বল। অভিকর্ষীয় বল কি, আমরা যখন মনে করো কোনো বস্তুকে উপরে উঠাচ্ছি, নিচ থেকে উপরে উঠাচ্ছি কোনো বস্তুকে, তখন আমাদের অভিকর্ষ বল কাজ করে। দেখো এখানে বলা আছে, দেখো বস্তুকে উপরে উঠানো বা নিচে নামানো যা কিছু করা হোক না কেন বস্তু সর্বদা পৃথিবীর কেন্দ্রের দিকে একটি বল দ্বারা আকৃষ্ট হয়। পৃথিবীর কেন্দ্র, এই পৃথিবীর যে কেন্দ্রটা আছে এই কেন্দ্রটা এই বস্তুটাকে আকৃষ্ট করতেছে বা টানতেছে। তো পৃথিবীর এই আকর্ষণ বলকে অভিকর্ষ বল বলা হয়। অভিকর্ষ বল ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ, এটা আমরা সবাই জানি। এটাকে আমাদের আবার কি বলা হয়, স্থিতি শক্তিও বলা হয়। স্থিতি, স্থিতি শক্তি ও বলা হয়। ওকে, আশা করি তোমরা ব্যাপারটা ক্লিয়ার হয়েছো। তাহলে এখানে আমরা লিখতে পারি পরিবর্তনশীল কে ডব্লিউ সমানুপাতিক এইচ লিখতে পারি। উচ্চতা যত বাড়বে কাজ তত হবে, উচ্চতা যত বাড়বে তত কাজ হবে, এটা যেন মনে থাকে। ওকে, নেক্সট। তাহলে ভাইয়া আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাক। আমাদের পার্ট 1 এখানে আমরা ক্লোজ করলাম। নেক্সট পার্টে আমাদের পার্ট 1 এখানে ক্লোজ। নেক্সট পার্টে আমরা পরিবর্তনশীল কাজের আরো অনেক কিছু দেখবো এবং অনেক উপপাদ্য দেখবো। কোনো সমস্যা নেই। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।